অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পড়ে শোনাব আগাথা ক্রিস্টির লেখা একটি ছোট গল্প, দ্য কেস অব দি রিচ উইমেন। এর আগেও আমরা একটি আগাথা ক্রিস্টির ছোট গল্প আপলোড করেছি, আপনারা চাইলে অবশ্যই গল্পটি শুনতে পারেন। শুরু করছি আজকের গল্প, দ্য কেস অব দ্য রিচ হিউম্যান। মোটা সোটা ভারী চেহারার মিস্টার পাইনের অফিস কামরায় ঢুকে একটা চেয়ারে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনার বিজ্ঞাপনের বিশেষত্ব নজরে পড়ল বলে আপনার কাছে এসেছি। আপনি নিশ্চয়ই আমাকে আশ্বাস দিয়ে বলবেন বিজ্ঞাপনটার মধ্যে সততা আছে, সেটা মিথ্যে প্রতারণার ব্যাপার নয়। মিস্টার পার্কার পাইন অল্প হেসে বললেন, আপনি যদি আপনার কোনো সমস্যা নিয়ে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন বিজ্ঞাপনটা কতটা সত্যি আর কতটা মিথ্যা। একটু থেমে আবার বললেন, তবে আপনাকে আশ্বাস দিতে পারি আমাদের কাছে আপনার প্রতারিত হবার কোনো সম্ভাবনা নেই। তবে প্রথমেই আমার জানা দরকার আপনার সমস্যা বা অসুবিধাটা কী ধরনের। অসুবিধা বা সমস্যা সম্পূর্ণ অন্যরকম, একেবারেই আলাদা। একবার মিস্টার পাইনের মুখের দিকে তাকালেন, পরে বললেন, আমি প্রচুর টাকা পয়সা ধন দৌলতের মালিক, কিন্তু এত টাকা যে কিভাবে আমি খরচ করব তা কিছুতেই ভেবে ঠিক করতে পারছি না। সেটাই আমার একমাত্র সমস্যা। এখন শুধু আপনি আমাকে বলে দিন কিভাবে ওই টাকা আমি খরচ করব। মিস্টার পাইন বললেন, এ ধরনের সমস্যা আমার কাছে নতুন নয়। আজকাল এই সমস্যা নিয়ে অনেকেই আমার কাছে হাজির হচ্ছেন। এরপর কিছুক্ষণ নীরবে কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, আচ্ছা মিসেস রাইমার, টাকা কিভাবে খরচ করতে হবে সেটা কি খুব কঠিন কিছু মনে করছেন? আপনাকে কি বলবো, সেটা তো আমার কাছে প্রধান সমস্যা। শুনুন মিস্টার পাইন, আমার টাকা আপনি কল্পনাও করতে পারবেন না। 1 ডজন বহুমূল্য ফারের কোট আর প্যারিসের সব থেকে দামি দামি পোশাক পরিচ্ছদের সংখ্যা যে কত তা আমি নিজেও জানি না। সেসব গুছিয়ে রাখার জন্য এবং তার হিসেব রাখার জন্য আমার 3জন লোক কাজ করে। গোটা 5 গাড়ি, পার্ক লেনে গোটা 6 বাড়ি, একটা ইয়ার্ডও আমি শখ করে কিনেছিলাম, কিন্তু সমুদ্রযাত্রা ততটা সুখকর মনে হয় না বলে ওটা বিক্রি করে দিয়েছি। তাছাড়া দেশে বিদেশে বহু জায়গা আমার বাড়িঘর আছে। পৃথিবীর বহু দেশে ঘুরেছি। আমার ইচ্ছা বা পছন্দ হলে আমি যে কোনো জিনিসই কিনতে পারি। আমার কাজের জন্য অনেক ঝি চাকর আছে। আর টাকার কথা যদি বলেন তাহলে তা পরিমাণে যে কত তা আমি নিজেও জানি না। বেশ তো, খরচ করার অসুবিধার কথা বলছেন, আপনি এক কাজ করুন, হাসপাতাল না হয় কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে ডোনেট করে দিন। বলেন কি মিস্টার পাইন? মিসেস রাইমার যেন লাফিয়ে উঠলেন। হাসপাতালে ডোনেট করবার কথা বলছেন? আপনি দেখছি মশাই দারুণ একটা পরামর্শ দিলেন। টাকাগুলোকে আমি আর কিছু করব না, সির্ফ জলে ফেলে দিব বলছেন? আশ্চর্য তো। এরপর স্থির চোখে মিস্টার পাইনের দিকে তাকিয়ে বললেন, আমি এলাম আপনার কাছে সুপরামর্শের জন্য, আর আপনি ভালোই পরামর্শ দিয়েছেন। যা হোক,
তিনি ফারকোটের বোতাম ভালো করে এঁটে দিয়ে বললেন, শুনুন মিস্টার পাইন, টাকা উপার্জন করা তত সহজ নয়। বহু কষ্ট করে, বহু চেষ্টা করে বিপুল অর্থ আমি সঞ্চয় করেছি। সেই টাকা আমি হাসপাতালে দান করে দেব, এ কথা আপনি ভাবলেন কি করে? একটু থেমে আবার তিনি বললেন, আমি যা বলতে চাই তা হয়তো আপনি বুঝে উঠতে পারেননি। আমি টাকা খরচ করব, কিন্তু তার পরিবর্তে বা বিনিময়ে নিশ্চয়ই আমার কিছু প্রাপ্তি হবে। আপনি যদি আমার পছন্দসই কোনো বুদ্ধি বাতলাতে পারেন, তাহলে আপনাকে আপনার চাহিদা মতো পারিশ্রমিক দেব। ঠিক আছে, মিস্টার পাইন বললেন, আপনার প্রস্তাব আমি সানন্দে স্বীকার করলাম। আমার মনে হচ্ছে আপনার সমস্যার সমাধান করা আমার কাছে খুব কঠিন হবে না। তবে আপনার সম্বন্ধে আমাকে সব কিছুই বলতে হবে, তবেই সেটা সম্ভব হবে। ভালো কথা। আমার নিজের কথা যদি কেউ আগ্রহ সহকারে শুনতে চায়, তাহলে আমি সেসব বলে বেশ আনন্দ পাই। দেখুন, প্রথম জীবনে আমি অত্যন্ত সাধারণভাবেই জীবন কাটাতে আরম্ভ করেছিলাম। আমি যখন কৈশোর উত্তীর্ণ করে যৌবনে পা দিয়েছি, তখন আমি একটা খামারে কাজ করতাম। সে সময় আমাকে অমানসিক পরিশ্রম করতে হতো। কাছের একটা কারখানায় আর্নার নামে এক তরুণ কাজ করত। ছেলেটির আচার ব্যবহার ছিল খুব মার্জিত, চেহারাও ছিল বেশ সুন্দর। তার সঙ্গে একদিন আলাপ হলো, দুজনে দুজনকে বেশ ভালো লেগে গেল। একদিন আমরা বিয়ে করলাম। আপনাদের দাম্পত্য জীবন নিশ্চয় সুখের ছিল? জানতে চাইলেন মিস্টার পাইন। হ্যাঁ, অর্থের প্রাচুর্য না থাকলেও আমাদের দিন সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে কেটে যাচ্ছিল। তার মধ্যে আমার কোলে এলো 4টি সন্তান, 3টি ছেলে আর 1টি মেয়ে। কিন্তু আমার ভাগ্যদোষে তাদের আমি ধরে রাখতে পারলাম না। তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তারা যদি বেঁচে থাকতো, সব কিছু আজ অন্যরকম হয়ে যেত। কথা বলতে বলতে মিসেস রাইমারের কণ্ঠস্বর একটু করুণ বিষণ্ণ হয়ে উঠল। একটু থেমে নিজের আবেগকে বোধহয় সামলে নিলেন। তারপর আবার বলতে শুরু করলেন, আর্নার তার কাজে কখনোই ফাঁকি দিত না। সমস্ত কাজ সুষ্ঠুভাবে করত। মালিক তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে ফোরম্যানের পদে প্রমোশন দিয়েছিলেন। তার মাইনেও অনেক বাড়িয়ে দিয়েছিলেন। সংসারের খরচ খরচা বাদ দিয়েও আমরা অনেক টাকা জমিয়ে ফেললাম। আর্নার সেই টাকা একটা ভালো ব্যাপারে ইনভেস্ট করলো। তারপর থেকে বানের জলের মতো টাকা আসতে লাগলো। এখনো চলছে সেই অর্থাগম। একেবারে সাধারণ অবস্থা থেকে আমরা কিছুদিনের মধ্যে ধনী হয়ে গেলাম। প্রাসাদের মতো বাড়ি বানালাম, অনেকগুলো ঝিচাকরও বহাল করলাম। ঘর গৃহস্থলীর কোনো কাজ আমাকে আর করতে হয় না, সব কিছুই চাকর বাকররা করে। কখনো ড্রয়িং রুমে, আবার কখনো বেডরুমে বসে বেল বাজালে হাতের কাছে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু পেয়ে যেতে লাগলাম। অফুরন্ত ভোগবিলাসে জীবনে আমরা অভ্যস্ত হয়ে উঠলাম। এরপর আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়ালাম। প্যারিস, রিভিয়ারা ইত্যাদি নিত্য নতুন জায়গায় আমরা মনের সুখে ঘুরে বেড়ালাম। এরপর আমরা স্থায়ীভাবে লন্ডনে এসে বাস করতে শুরু করলাম। বাহ, দারুণ ইন্টারেস্টিং, মন্তব্য করলেন মিস্টার পার্কানপাইন। বলে যান।
তারপর দেখলাম সব কিছু যেন একঘেয়ে বৈচিত্র্যহীন মনে হচ্ছে। প্রথম দিকে বিলাসবহুল জীবনের যে আনন্দ আর তৃপ্তি ছিল, সেসব যেন আর খুঁজে পাচ্ছিলাম না। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে আর্নারের শরীর একেবারে ভেঙে পড়েছিল। ক্রমশ সে অসুস্থ হয়ে পড়তে লাগলো। দিনে দিনে তার অসুস্থতা বেড়েই চলল। বড় বড় ডাক্তার দেখানো হলো, তাদের পেছনে জলের মতো টাকা খরচ হলো, কিন্তু আর্নারকে আর সুস্থ করে তোলা গেল না। মাত্র ৪৩ বছর বয়সে সে পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে বিদায় নিল। বছর ৫ আগের ঘটনাই আপনাকে বললাম। এখন সংসারে আমি একা, নিঃসঙ্গ জীবনের বোঝা প্রতিনিয়ত বয়ে যাচ্ছি। শুধু স্মৃতি আঁকড়ে পড়ে আছি। টাকা আসা কিন্তু এখনো বিরাম নেই। সামনে টাকা আসছে জলস্রোতের মতো। অনেক জিনিস কেনার হয়তো প্রয়োজন আছে, কিন্তু কোনো ইচ্ছা বা উৎসাহ নেই। সবটাই যেন কেমন নিরস মনে হয়, কেমন যেন জ্বরের অবস্থা প্রাপ্ত হয়েছি। মিস্টার পাইন সান্ত্বনার সুরে বললেন, বুঝতে পারছি, আগের সেই উৎসাহ, আনন্দ, উত্তেজনা সবই হারিয়ে গেছে আপনার জীবন থেকে। কোনো কিছুতেই আর উৎসাহ খুঁজে পাচ্ছেন না। আপনি যথার্থই বলেছেন মিস্টার পাইন, কোনো কিছুতে আর উৎসাহ পাই না। জীবন উপভোগে সে আনন্দ আর খুঁজে পাই না। কেমন যেন জোলও মনে হয়। আজকাল চাঁদার জন্য যে আলাপ করে, ভাব জমাবার চেষ্টা করে, আর আড়ালে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমার কোনো কথা গোপন না করে সব কিছু আপনাকে খুলে বললাম। এবার আপনি আমাকে পরামর্শ দিয়ে কিভাবে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেটাই আমাকে বলুন। মিস্টার পাইন গভীরভাবে কি যেন চিন্তা করলেন। তারপর আশ্বাস দিয়ে বললেন, বুঝতে পারছি, আপনার জীবন থেকে সব আনন্দ, সব উৎসাহ মুছে গেছে। আমার দৃঢ় বিশ্বাস আপনি সেসব ফিরে পাবেন, আর তার জন্য আপনাকে সর্বতোভাবে সাহায্য করব। তবে আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কিভাবে সেটা সম্ভব করে তুলবেন। কিছু মনে করবেন না মিসেস রাইমার, আমি আমার পেশাগত ব্যাপারগুলো আমি যথাযথ গোপন রাখি। আমি কিভাবে কোন উপায়ে আপনার কাজ সম্পূর্ণ করব তা আগে থেকে জানাই না। যা হোক, আপনি যদি আমার সাহায্য চান তাহলে আপনাকে একটা কথা জানিয়ে রাখা দরকার। একটু থেমে তিনি আবার বললেন, দেখুন, এই কাজে আমি যে সফল হবই এ কথা আপনাকে দেওয়া সম্ভব হবে না। তবে এও আপনাকে জানাই, ব্যর্থতার সম্ভাবনা যথেষ্ট কম। সে ব্যাপারে আপনাকে আশ্বাস দিতে পারি। একটু থেমে আবার বললেন মিস্টার পাইন, আপনার জন্য আমাকে নতুন পদ্ধতি বা পথ খুঁজে বের করতে হবে। সেজন্য আমার কিছু টাকা বেশি খরচ হবে। আমার পারিশ্রমিক বাবদ আপনাকে দিতে হবে ১,০০০ পাউন্ড, আর সেটা অ্যাডভান্স দিতে হবে। আপনি যেমন বলবেন সেরকম টাকা আপনাকে সেভাবেই দেব। তবে আপনার প্রতিশ্রুতির অভাবে আমি একটু বিমর্ষ হয়ে পড়েছি। তবে আশা করব কাজের সাফল্যের জন্য যথাযথ চেষ্টা করবেন। আপনি সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। মিস্টার পার্কার পাইন আজ পর্যন্ত কাউকে হতাশ করেনি। ঠিক আছে, আজ সন্ধে নাগাদ আপনাকে চেক পাঠিয়ে দেব। এর জন্য লোকে আমাকে বলতে পারে আমি বোকার মতো একটা কাজ করে ফেলেছি, কিন্তু আপনার পরামর্শে অসুখী মানুষ সুখের সন্ধান পায় এমন একটা বিজ্ঞাপন
যে দিতে পারে, সাফল্যের ব্যাপারে তার যে আত্মবিশ্বাস থাকে, সেটাই বুঝতে পারি। ম্যাডাম, যে বিজ্ঞাপন আমি দিয়ে থাকি তার জন্য আমাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, আর বিজ্ঞাপনের মতোই আমাকে কাজ করতে হয়। মিসেস রাইমার বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে দামি ফরাসি পারফিউমের মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে গেল। মিসেস রাইমার পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লড লটরেল ঘরে প্রবেশ করল। মিস্টার পাইনকে জিজ্ঞাসা করল, এই কাজে কি আমার সাহায্য দরকার স্যার? মাথা নেড়ে মিস্টার পাইন বললেন, না, এ কাজটা সম্পূর্ণ অন্য ধরনের, বেশ জটিল বলা যায়। এ কাজে অনেক ঝুঁকি আছে। তবে কি এটা মিসেস অলিভারের কেস? না, তুমি একটা কাজ করো, তুমি একবার ডক্টর অ্যালট্রোবাসকে ফোন করো, তার সাহায্য দরকার আমাদের। সপ্তাহখানেক পরে মিসেস রাইমার আবার এলেন মিস্টার পাইনের অফিস ঘরে তার সঙ্গে দেখা করার জন্য। তাকে যথাউচিত অভ্যর্থনা জানিয়ে একটা চেয়ারে বসতে অনুরোধ করলেন। তিনি নিরাশভাবে বললেন, মিস্টার পাইন, একটা সপ্তাহ কেটে গেল, অথচ এখনো পর্যন্ত আমাকে সব দিক দিয়ে প্রস্তুত হতে অনেকটা সময় কেটে গেল। এর জন্য অনেক ব্যবস্থা করে ফেলেছি। এছাড়া এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে যিনি গোটা ইউরোপ শহর পরিভ্রমণ করেছেন। মিসেস রাইমার জানতে পেরেছেন তিনি মিস্টার পাইনকে সেদিন সন্ধ্যাবেলা যে চেকটা পাঠিয়েছিলেন সেদিনই সেটা তিনি এনক্যাশ করেছেন। সে যেন মিস্টার পাইনের ব্যাখ্যা তাকে সন্তুষ্ট করতে পারল না। মুখে শুধু একবার ওহ শব্দটা উচ্চারণ করলেন। মিস্টার পাইন টেবিলের ওপরে যে বেলটা ছিল সেটা বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গে একটি মেয়ে ঘরে ঢুকল। সে পরে আছে নার্সের সাদা পোশাক, সাদা টুপি। সব রেডি তো, মিস ভিসারা? হ্যাঁ স্যার, ডাক্তার কনস্ট্যান্টাইন আপনার ডাকের জন্য অপেক্ষা করছেন। মিসেস রাইমার বলে উঠলেন, ডাক্তার, নার্স, এসব কি ব্যাপার মিস্টার পাইন? কিছুই তো বুঝতে পারছি না। অস্বস্তি ফুটে উঠল তার কণ্ঠস্বরে। মিস্টার পাইন হেসে বললেন, আপনার ইচ্ছা প্রাচ্যদেশীয় কয়েকটা জাদু খেলা আপনি উপভোগ করুন। এরপর নার্স ভিসারা মিসেস রাইমারকে সিঁড়ি দিয়ে ওপরে একটা ঘরে নিয়ে এলো। এই ঘরটি অন্য ঘরের থেকে আলাদা। প্রাচ্যের আদলে ঘরটা তৈরি করা হয়েছে। ঘরের দেওয়ালে প্রাচ্যের কারুকার্য করা। মেঝে বিছানো আছে কম্বল। মিসেস রাইমার ঘরে ঢুকে দেখলেন একটি লোক কম্বলের ওপর মাথা নিচু করে বসে আছেন। তার সামনে কফির কাপ। নার্সটি ডাকল, ডক্টর কনস্ট্যান্টাইন। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তিনি ইউরোপীয় পোশাক পরে আছেন, কিন্তু মুখ কালো। চেহারার মধ্যে ঝকঝকে উজ্জ্বল্য চোখ দুটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। ডাক্তার কিছুটা এগিয়ে এসে বললেন, ইনি তাহলে অসুখে ভুগছেন? আমার কোনো অসুখ বিসুখ বা রোগ বালাই নেই। সব বাজে কথা, হা হা করে প্রতিবাদ করে উঠলেন মিসেস রাইমার। মৃদু হেসে ডাক্তার বললেন, আপনি ঠিকই বলেছেন মিসেস রাইমার। আপনি শারীরিকভাবে সুস্থ ঠিকই, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন কয়েকটা মানসিক রোগে। এই অসুখ ভালো করবার জন্য প্রাচ্যদেশীয় কয়েকটি পদ্ধতি আছে,
তাতে আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে। যাক, আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে এক কাপ কফি খেয়ে নিন। মিসেস রাইমার ডাক্তারের নির্দেশ মতো বসে বসে গরম কফি কাপে চুমুক দিতে লাগলেন। ডাক্তার পাশেই বসেছিলেন। তিনি বলছেন, পাশ্চাত্যের মানুষ জড়বাদ বিশ্বাসী। এরা শুধু দেহের চিকিৎসাই করে থাকে। তারা যে এ ব্যাপারে কতটা ভুল করে তা বুঝতে পারে না। আমরা আপনার মনের আনন্দ ফিরিয়ে দিতে পারবো। সে আনন্দ ফিরিয়ে পাওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতেও আপনার আপত্তি নেই। জীবনে বেঁচে থাকার আনন্দ আপনাকে ফিরিয়ে দেওয়া আমাদের পক্ষে খুব কঠিন হবে না। মিস্টার রাইমার মনোযোগ দিয়ে ডাক্তারের কথাগুলো শুনছিলেন। তিনি অনুভব করলেন তিনি ধীরে ধীরে নিদ্রাভূত হয়ে পড়েছেন। তিনি অনুভব করছেন একটা নিবিড় আনন্দের আবেগ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। ডাক্তার মিসেস রাইমারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলছেন, তিনি ধীরে ধীরে মন্ত্রোচ্চারণের মতো করে মিষ্টি মুলায়েম সুরে বলতে লাগলেন, ঘুমিয়ে পড়ুন। আপনি ধীরে ধীরে ঘুমের অতলে তলিয়ে যাচ্ছেন। আপনার ভীষণ ঘুম পাচ্ছে। আমি বুঝতে পারছি আপনি ঘুমিয়ে পড়ছেন। হ্যাঁ, আপনি এবার সত্যিই ঘুমিয়ে পড়ছেন। মিসেস রাইমারের সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। তিনি গভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়লেন। এবার তিনি চোখ মেলে তাকালেন। তার মনে হলো দীর্ঘ সময় ঘুমের পর তিনি জেগে উঠেছেন। আর ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগলো, কিন্তু সেসবই যেন কেমন অস্পষ্ট মনে হলো। মিসেস রাইমারের মনে হলো তিনি যেন নিজের বিছানায় শুয়ে আছেন, কিন্তু বিছানাটা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বিছানার ওপর উঠে বসলেন। বিছানাটা কেমন যেন নড়বড় করতে লাগলো। সঙ্গে সঙ্গে ক্যাচক্যাচ করে শব্দ হলো বিছানায়। মিসেস রাইমার বুঝতে পারলেন এটা কখনো তার নিজের বিছানা হতে পারে না। সে বিছানা যেমন নরম তেমনি পরিষ্কার, খুবই আরামদায়ক সেই বিছানা। ক্যাচক্যাচ করে শব্দ হয় না সেই বিছানায়। হঠাৎ তার মনে পড়ে গেল অতীতের দিনগুলি। এবার ঘরের চারিদিকটায় একবার তাকিয়ে দেখলেন, না, এ তো তার সেই পার্ক লেনের বাড়ি কোনো ঘর নয়, হাসপাতালেরও কোনো ঘর নয়, সাধারণ কোনো গৃহস্থের ঘর বলেই মনে হচ্ছে। দেওয়ালে আঁকা আছে জল রঙের কতগুলো ছবি। কোণের দিকে হাত ধোয়ার বেসিন, আর বেসিনের ওপর দিকে একটা জানলা। এদিকে রয়েছে দরওয়াজা আর আলমারি, একটি টিনের বাক্স, হুকে ঝোলানো কতগুলো পোশাক। বিছানায় পাতা আছে একটা তোশক, আর ওপরে কতগুলো পুরনো চাদর। আর সেই বিছানায় তিনি এই মুহূর্তে বসে আছেন। অবস্থাটা সম্পর্কে এখন সম্পূর্ণ সচেতন হয়ে উঠলেন এবং ক্ষেপে গিয়ে চিৎকার করে উঠলেন, আমি এখানে কি করে এলাম? কে আমাকে এখানে নিয়ে এলো? তারপর কারো সাড়া না পেয়ে চিৎকার করতে লাগলেন, কেউ কি আছে এখানে? সঙ্গে সঙ্গে দরজা খুলে একজন নার্স ঘরে ঢুকল। সে রাইমারকে বিছানার ওপর ওভাবে বসে থাকতে দেখে সেও অবাক হয়ে ডাক্তারের উদ্দেশ্যে চিৎকার করতে লাগলো, ডাক্তারবাবু, শিগগিরই আসুন, আপনার রোগী জেগে উঠেছে। সামান্য নুড় দেহের, চোখে চশমা পরা একজন লোক ঘরে ঢুকলেন। চশমার আড়ালে মিসেস রাইমারের দিকে তাকিয়েছিলেন। তার চোখ দুটো
সে সময় পিটপিট করছিল। মিসেস রাইমারের মনে হলো ইনি তো ডাক্তার কনস্টাইনটাইন নয়। কনস্টাইনটাইন নামে যাকে তিনি দেখেছেন তিনি যেমন ভদ্র সহৃদয় আর শান্ত সৌম্য প্রকৃতির, তেমনি উচ্চশিক্ষিত। সুতরাং তিনি অবাক চোখে সেই লোকটির দিকে তাকিয়ে রইলেন। বয়স্ক লোকটি এগিয়ে এসে মিসেস রাইমারের হাত ধরে পালস পরীক্ষা করলেন। এরপর মন্তব্য করলেন, কোনো ভয় নেই আপনার, আপনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। মিসেস রাইমার এবার শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলুন তো আমার কি হয়েছে? আপনি দুদিন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আপনার কোনো চেতনা ছিল না। মাঝে মাঝে ঘুমের ঘোরে আবোল তাবোল বলছেন। আমরা খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। এখন অবশ্য চিন্তার কোনো কারণ নেই। নার্সের পোশাক পরা মেয়েটি বলল, হান্না, সত্যি আমরা খুব উৎকণ্ঠার মধ্যে ছিলাম, তাই না ডাক্তার? চশমা পরা বয়স্ক লোকটি মাথা নেড়ে সায় দিল। সঙ্গে সঙ্গে তিনি আবার নার্সকে সাবধান করে দিয়ে বললেন, মিসেস গার্ডনার, আপনাকে একটা কথা বলে দিই, আপনি এমন কিছু বলবেন না বা করবেন না যাতে রোগিণী উত্তেজিত হয়ে যায়। এবার নার্সটি মিসেস রাইমারকে উদ্দেশ্য করে বললেন, হান্না, কাজকর্মের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না, আমি আর মিসেস রবার্টস দুজনে সব সামলে নেব। মিসেস রাইমার বিরক্তির সুরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? সেখান থেকে আপনারা শুধু আমাকে হান্না হান্না বলে ডাকছেন। তারপর দুজনে মুখের দিকে তাকিয়ে বললেন, আমার নাম তো মিসেস রাইমার, আপনারা আমাকে হান্না হান্না করছেন কেন? মিসেস গার্ডনার অর্থাৎ নার্স মেয়েটি বলল, ওইটা তো আপনার আসল নাম। না না, ও আমার নাম নয়, আমার আসল নাম আর্মেলিয়া রাইমার। আমার স্বামীর নাম ছিল আর্নার, সে হিসাবে আমি মিসেস আর্নার রাইমার। তার কথা শুনে ডাক্তার বা নার্স পরস্পরেই মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তাই নাকি? ঠিক আছে, আপনি এখন শুয়ে শুয়ে বিশ্রাম করুন। এরপর ডাক্তার আর নার্স দুজনে একসঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। বিছানায় শুয়ে শুয়ে মিসেস রাইমার নার্স ও ডাক্তার চলে যাওয়া দেখলেন। তিনি এখন শুধু ভাবতে লাগলেন, আশ্চর্য তো, আমার নাম হান্না নয়, তবু ওরা আমাকে হান্না হান্না বলে ডাকছে, ব্যাপার কি? তাছাড়া তিনি এখন বলছেন তার নাম হান্না নয়। এখন ওরা পরস্পরের মুখের দিকে তাকালো কেন? ওরা কি আমাকে নিয়ে মজা করছে না অবাক হয়ে? উভয়ে তাকিয়েছিল। কিছু তার বোধগম্য হচ্ছে না। কোথায় আছেন তিনি, আর তার কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছেন না। বেশিক্ষণ আর বিছানায় শুয়ে কাটাতে পারলেন না। ব্যাপারটা আসলে কি সেটা বোঝা দরকার। তিনি বিছানা থেকে নেমে ধীরে ধীরে ছোট্ট জানলার সামনে এসে দাঁড়ালেন। জানলাটা নিয়ে বাইরের দিকে তাকালেন। তিনি যারপরনায় অবাক হয়ে গেলেন। সামনে বিরাট এক কৃষি খামার। তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। মাথার মধ্যে সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছিল। সবকিছু যেন কেমন অদ্ভুত রহস্যজনক মনে হচ্ছে। তিনি এই খামার আগে কখনো দেখেছেন বলে তার মনে হচ্ছে না, কখনো সেখানে এসেছেন বলেও মনে হচ্ছে না। হতাশভাবে মাথা নাড়তে নাড়তে আবার তিনি বিছানায় ফিরে এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই আবার মিসেস গার্ডনার ঘরে এসে ঢুকল। হাতে তার ভর্তি ঢাউস সাইজের একটা বাটি। মেয়েটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মিসেস রাইমার তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে এই খামার বাড়িতে কে নিয়ে এলো?
আমি এখানে কি করে এলাম? কে আবার নিয়ে আসবে আপনাকে? এটাই তো আপনার নিজের বাড়ি। ওয়েস্ট ইন্ডিজের এই বাড়িটিতে আপনি গত 5 বছর ধরে বাস করে আসছেন। বলছো কি তুমি? অবাক হয়ে বললেন মিসেস রাইমার। আমি এখানে 5 বছর ধরে বাস করছি? হ্যাঁ, আপনি এই বাড়িতে আছেন 5টা বছর। আপনি কি কিছুই মনে করতে পারছেন না, হান্না? না, আমি আগে কখনো এখানে থেকেছি বলে তো মনে হচ্ছে না। তোমাকেও আগে কখনো দেখিনি। আগে কোনো কথা আপনার মনে পড়ছে না? ওটাই আপনার অসুবিধা। না, কখনো না। তোমরা আমার সঙ্গে মিথ্যে কথা বলছো। আমি আগে কখনো এখানে আসিনি। মিসেস গার্নার বললেন, আপনি মনে করতে পারছেন না, তাই তো ও কথা বলছেন। আপনি এখানেই ছিলেন। এই কথা বলে আলমারির দিকে এগিয়ে এসে সেখান থেকে একটা ফ্রেম ফটোগ্রাফ বের করে আনলেন মিসেস গার্ডনার। এরপর সে মিসেস রাইমারের সামনে এসে ছবিটা তাকে দেখালেন। সেটাই রয়েছে 4 জনের ছবি। একজন পুরুষ, তার মুখে দাড়ি, একজন বেঁটেখাটো গোলগাল চেহারার মহিলা, তাকে দেখে পরিষ্কার বোঝা যায় সেই মিসেস গার্ডনার। একজন বেশ লম্বা, আর বাদিক থেকে শাড়ির শেষে অ্যাপ্রন পরিহিতা যে মহিলা আছেন তিনি স্বয়ং মিসেস রাইমার। ছবিটার দিকে তাকিয়ে তিনি এতটাই অবাক হয়ে গেলেন তার মুখ দিয়ে কথাও বেরোলো না। মিসেস গার্ডনার স্যুপের বাটিটা রেখে চলে গিয়েছিলেন। মিসেস রাইমার ছবিটা নামিয়ে রেখে দরজার দিকে একবার তাকালেন। তারপর স্যুপের বাটিটা নিয়ে চামচে করে তুলে তুলে খেতে লাগলেন। স্যুপটা দারুণ স্বাদের। খাওয়াটাও বেশ চাঙ্গা হয়ে উঠল শরীরটা। কিন্তু মাথার ভেতরে চিন্তাগুলো সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বুঝতে পারছেন না। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন, না ইতিমধ্যে পাগল হয়ে গেছেন? পাগল তো বুঝতে পারে না সে পাগল, তাহলে মিসেস গার্ডনার নিশ্চয়ই, অথবা দুজনের মধ্যে কেউ একজন। না, দুজন কেন, ডাক্তারও তো আছেন এর মধ্যে। তিনি অনেক আজে বাজে কথা বকছেন। তিনিও তো তাহলে পাগল। মিসেস রাইমার নিজের মনে বিড়বিড় করতে লাগলেন, আমি তো আলমেরিয়ার রাইমার। আমার নাম হান্না হতে যাবে কেন? ওই নামে আমাকে ডাকা তো উচিত নয়। স্যুপ খাওয়া শেষ করে বাড়িটা ট্রের ওপর নামিয়ে রাখলেন। ওই সময় দেখলেন টেবিলে একটা খবরের কাগজ রাখা। তারিখটার দিকে ভালো করে তাকিয়ে দেখলেন 19শে অক্টোবর। ভাবতে লাগলেন আজ তারিখ তিনি পার্কার পাইনের সঙ্গে অফিসে দেখা করতে গিয়েছিলেন। তার মানে তারিখটা 15 কিংবা 16। এই 2 দিন একদিন হবে নিশ্চয়ই। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন খুব সম্ভবত। চিন্তা করতে করতে ব্যাপারটা খানিকটা আভাস পেলেন। তিনি জানেন অনেক স্মৃতিশক্তি হারিয়ে বছরের পর বছরে এভাবেই পড়ে থাকে। তার মনে হলো নিশ্চয় তিনি 2-4 দিনের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এবার যেন তার খানিকটা স্বস্তি ফিরে এলো। ডাক্তারও সেই রকমই আভাস দিয়েছেন বলে মনে হচ্ছে। মিসেস রাইমার কাগজের পৃষ্ঠাগুলো উল্টোতে উল্টোতে দেখতে পেলেন হঠাৎ একটা খবরের দিকে তার নজর পড়ল। তিনি খবরটা মন দিয়ে পড়তে লাগলেন। গতকাল ধুনকুরের মিস্টার রাইমারের বিবাহিতা পত্নীর মানসিক অসুস্থতার কারণে তাকে একটা নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।
দুদিন যাবৎ তিনি নিজের পরিচয় দিচ্ছেন হান্না নুরহাউস নামে। এই হান্না পরিচয় হলো সে একজন পরিচালিকা। এতক্ষণ ধরে সে গোলক ধাঁধার মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তা থেকে তিনি বেরিয়ে এলেন। হান্নার রহস্য তার কাছে এবার পরিষ্কার হয়ে গেল। সে জটিলতার আবর্তে পড়ে হাবুডুবু খাচ্ছিলেন, সেটা এখন আর নেই জানতে পেরে মানসিকভাবে তিনি শান্ত হলেন। তার সংবাদের পাশে আর একটা খবর ছাপা হয়েছে। খবরটা ডাক্তার কনস্ট্যান্টাইন সম্পর্কে। জাপান থেকে অবহিতি পূর্বে তিনি একজন ভাষণে এক আশ্চর্য তথ্যের কথা ঘোষণা করে। তিনি জোর দিয়ে বলেছেন, একজন মানুষের শরীর থেকে তার আত্মাকে অন্য মানুষের দেহে স্থানান্তর করা সম্ভব। তিনি জাপানে গিয়ে এই ধরনের গবেষণার কাজে অংশগ্রহণ করেছিলেন। ডাক্তার কনস্ট্যান্টাইন তার গবেষণার মাধ্যমে যে সত্য আবিষ্কার করেন সেই প্রেক্ষাপটে জানিয়েছেন যে, ধরা যাক পিটার এবং মাইকেল এই দুজনের সম্মতি করা হলো। এবার পিটারের শরীর থেকে মাইকেলের শরীরে পিটারের আত্মাকে যেমন স্থানান্তরিত করা সম্ভব, তেমনি মাইকেলের শরীর থেকে পিটারের শরীরে মাইকেলের আত্মাকে স্থানান্তরিত করা সম্ভব। এই আবিষ্কারের ফল প্রুফ করে তুলতে যা প্রয়োজন তা হলো দুটি মানুষ এবং তাদের শরীরের আকার আকৃতির সাদৃশ্য। যদি এমন হয় যে দুটি মানুষের মধ্যে সামাজিক মান সম্পূর্ণ বিপরীত, সেক্ষেত্রেও দুটি প্রকৃতিগত সাদৃশ্য এই আবিষ্কারের প্রয়োগে কার্যকরী করে তুলতে পারে। সংবাদটা পড়ে সঙ্গে সঙ্গে মিস্টার পার্কার পাইনের চেহারাটা তার মনোপটে ভেসে উঠল। তার 1000 পাউন্ড ওই পাজি লোকটা ঠকিয়ে নেবার জন্য এই ফোন দিয়ে এঁটেছে। হান্না নুরহাউস নামে কোনো নিরপরাধ মানুষকে ভুলিয়ে ভালিয়ে দলে টেনেছে। এর সঙ্গে ডাক্তার কনস্ট্যান্টাইনেরও নিশ্চয়ই যোগসাজশ আছে। তাই মনে হলো দুজন যুক্তি করে মতলব এঁটেছে। ভেতরে ভেতরে ভীষণ রাগে তিনি অস্থির হয়ে উঠলেন। যতক্ষণ না পর্যন্ত তিনি ওই লোকটার মুখোশ খুলে দিতে পারছেন, ততক্ষণ তাকে এরকম অস্থিরতার মধ্যে দিন কাটাতে হবে। লোকটা যে আসলে কি, সে যে কি ধরনের মানুষ, সে সকলের কাছে প্রকাশ করে দিতে হবে। আর লোকটা যাতে সমুচিত শিক্ষা পায়, তার জন্য তিনি আইনের আশ্রয় নেবেন। সংবাদপত্রে যে সংবাদটা এই বলে ছাপা হয়েছে যে হান্না নুরহাউস নিজেকে মিসেস রাইমার বলে পরিচয় দিয়েছে, এই ব্যাপারটা মিথ্যে হলে পরিচয় দিয়ে বলেছে সে যে হান্না নুরহাউস ছাড়া আর কেউ নয়, এজন্য তাকে পাগলাগারদে ভর্তি করা হয়েছে। পাগলাগারদ কথাটা মনে হতেই মিসেস রাইমারের সমস্ত শরীর আতঙ্কে হিম হয়ে আসতে লাগল। তার মনে হলো হান্না নুরহাউস তার জীবন কখন পাগলাগারদের কুঠুরি থেকে কোনোদিনও আর বেরিয়ে আসতে পারবে না। সে যতই চিৎকার করে বলুক সে সুস্থ স্বাভাবিক একজন মানুষ, তার কথা কেউ বিশ্বাস করবে না। গারদাটা চার দেওয়ালের মধ্যে তাকে বাকি জীবনটা কাটিয়ে উঠতে হবে। মিসেস রাইমা স্থির করে নিলেন তাকে হান্না নুরহাউসের মতোই থাকতে হবে, কোনোভাবে যাতে তাকে ওরা পাগল প্রমাণ করে গারদে না ঢোকাতে পারে, সে ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে। এর মধ্যে মিসেস গার্ডনার ঘরে ঢুকে সুপের বাটিটা খালি দেখে বলল, বাহ, খুব ভালো, সত্যি আপনি খুব ভালো। কেমন সুন্দর, আপনি সম্পূর্ণ স্যুপটা খেয়ে নিয়েছেন।
আমরা আশা করছি খুব শিগগিরই আপনি ভালো হয়ে যাবেন। আমি কখন অসুস্থ হয়েছিলাম জানতে চাইলেন মিসেস রাইমার। হ্যাঁ, আপনি সত্যিই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ থেকে ঠিক 3 দিন আগে, তারিখটা হলো 15, বিকেল 4টে নাগাদ হঠাৎ আপনার শরীরটা খারাপ হয়ে পড়ে। নার্সের কথায় মিসেস রাইমারের মনে হলো বিকেল 4টে নাগাদ ডাক্তার কনস্ট্যান্টাইন তার সঙ্গে কথা বলছিলেন। মিসেস গার্ডনার আবার বলতে শুরু করলো, আপনি একটা চেয়ারে বসে একটা অস্ফুট শব্দ করলেন। তারপর আমার ঘুম পেয়ে গেল। আপনি সেই অবস্থায় নিজের মনে জড়িয়ে জড়িয়ে বলতে লাগলেন, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে চাই। কিছুক্ষণের মধ্যেই আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। তারপর আপনাকে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে ডেকে আনা হয়েছিল। সেখান থেকে আপনি এখানেই আছেন। হ্যাঁ, আমার মনে পড়ে যাচ্ছে। আমি ওই কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। মিসেস রাইমার নার্সের মুখের দিকে তাকিয়ে সতর্কভাবে তাকিয়ে কথাগুলো বলছেন। একটু থেমে তিনি আবার বললেন, তখন নিশ্চয়ই আমি কে বা কি, আমার পরিচয়, আমার মুখ থেকেই সেটা আপনাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি। হ্যাঁ, আপনি ভুল কিছু বলছেন, এ কথা আমি বলছি না। তবে মানুষের শরীরে কিছু কিছু চিহ্ন দেখেও মানুষকে চেনা যায়। আপনার যে একটা জন্মচিহ্ন ছিল, তা দেখে আমরা পরিচয় আপনার জানতে পেরেছি। জন্মচিহ্ন? কথাটা শুনে মিসেস রাইমারের খুব হাসি পেল, কিন্তু তিনি অতি কষ্টে হাসি দমন করলেন। তিনি নিশ্চিতভাবে জানেন তার কোনো জন্মচিহ্ন নেই। মিসেস গার্ডনার মিসেস রাইমারের মুখের ভাব দেখে তার মনের কথা বুঝে ফেলল। সে বলল, আপনার ডান হাতের কনুয়ে একটা জরুল আছে। হাতটা উঁচু করলে আপনি সেটা দেখতে পাবেন। মিসেস রাইমার সাবধান হয়ে গেল। এরা এই চিহ্ন দিয়ে প্রমাণ করতে চায়। তিনি নিশ্চিত যে এরা যেমন বলছে এরকম কোনো জরুল তার শরীরে নেই। তবুও কৌতূহলী হয়ে নাইট ড্রেসের ডান হাতাটা গুটিয়ে কনুইয়ের কাজটা ভালো করে দেখলেন। এ কি! তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। সত্যি কনুইয়ের কাছে একটা লাল জরুল জ্বলজ্বল করছে। নিজেকে আর স্থির রাখতে পারেন না, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। 4 দিন পরের কথা। মিসেস রাইমার দৃঢ় সিদ্ধান্ত নিলেন। এরা যেমন বলছে সে মতোই তিনি হান্না নুরহাউস হয়েই থাকবেন। খুব সহজে ওই ভূমিকা তাকে পাকা অভিনেত্রীর মতো অভিনয় করে যেতে হবে। এর মধ্যে অনেক কথা তার মাথায় এসেছে। একবার মনে হলো খবরের কাগজের এই সন্ধান থেকে কথা লেখা হয়েছে, সেসব সম্বন্ধে মিসেস গার্ডনারকে ডেকে তাকে বুঝিয়ে দিতে বলবেন। কিন্তু ব্যাপারটা তিনি পরিষ্কার বুঝতে পারলেন, কোনো ক্রমেই তারা তার কোনো কথাই মানবেন না। পুলিশের সাহায্য নেবার কথাও তিনি ভাবেননি তা নয়, কিন্তু তার কথা বিশ্বাস করবে না। এরা যা বলবে সেটাই তারা সত্যি বলে ধরে নেবে। শেষ পর্যন্ত তিনি স্থির করলেন মিস্টার পার্কার পাইনের অফিসে গিয়ে তাকে ঠক, প্রতারক ইত্যাদি বিশেষণে ভূষিত করে সকলের সামনে তার মুখোশ খুলে দেবেন। কিন্তু এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করে দিলেন। এদের কথা অনুযায়ী তিনি এখন যেখানে আছেন সেই জায়গাটার নাম কর্নওয়াল। এদের কথা যদি ঠিক হয়, তাহলে এখান থেকে তিনি যদি লন্ডনে যেতে চান, তাহলে তার বেশ কিছু টাকা খরচ হবে। কিন্তু তার পার্সে পড়ে আছে মাত্র 2 শিলিং
5 অথবা 6 পেন্স। সুতরাং অনেক ভেবেচিন্তে তিনি স্থির করে নিয়েছেন হান্না নূর হাউস সেজেই থাকবেন তিনি। পরে কিছু টাকা পয়সা জমিয়ে তিনি লন্ডনে গিয়ে এইসব কুচক্রী বদমাশদের আসল রূপ প্রকাশ করে দেবেন। এরকম কিছু স্থির করার পর তিনি মনটাকে হালকা করে নিয়ে একেবারে খোলা মনে হান্না নূর হাউসের কাজ করে চললেন। অনেক দিন পরে তিনি যেন তার ছেলেবেলাকার দিনগুলিতে ফিরে এলেন। মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। তিনি কিন্তু মনের ভাব সম্পূর্ণ গোপন করে গেলেন। দীর্ঘদিন যাবৎ দুঃখ ভোগ করার পর সুখ স্বাচ্ছন্দ্য আরাম আর বিলাসের জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিলেন মিসেস রাইমার। এতদিনে অনভ্যাসের ফলে পরিচালিকার কাজ করতে তার বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু খামারের কাজকর্মগুলো জানা ছিল বলে প্রথম প্রথম একটু কষ্ট হলেও পরের দিকে তিনি ওই কাজ বেশ অভ্যস্ত হয়ে পড়লেন। এর মধ্যে একদিন দেখা গেল অন্য একজন লোকের আবির্ভাব ঘটেছে বাড়িতে। বয়স তার বছর 45-এর মতো হতে পারে। বেশ ভদ্র আর হাসি খুশি, কিন্তু মৃদুস্বরে কথা বলে। লোকটিকে দেখে তার আর্নারের কথা মনে পড়ল। সেও ছিল বেশ হাসি খুশি, তবে খুব বেশি কথা বলতো না। খামারের কাজ করতে করতে লোকটির সঙ্গে তার আলাপ হলো। লোকটিকে বেশ মনে ধরে গেল, কিন্তু লোকটি যখন কথা বলে তখন বেশ সংকুচিত হয়ে থাকে। এক ধরনের জড়তা যেন তাকে ঘিরে ধরে। এভাবে মিসেস রাইমার কয়েকটা বছর কাটিয়ে দিলেন। খামারের আর পরিচালিকার কাজ তার কাছে এখন সহজ হয়ে গেছে। এই সব কাজ করে তিনি বেশ কিছু টাকাও জমিয়ে ফেলেছেন। ওই টাকা নিয়ে স্বাচ্ছন্দ্যে লন্ডনে চলে যেতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত ইচ্ছেটাই যেন কেমন কমে গেল। মনে করলেন যে কোনো একদিন চলে গেলেই হবে, কিন্তু পাগলাগারদের ভয়টা মন থেকে মুছে ফেলতে পারছেন না। পার্কার পাইন লোকটি আসল নাটের গুরু এবং ডাক্তার তিনি কাজে লাগিয়েছেন। তিনি যাতে পাগল বলে প্রমাণিত হন সে ব্যবস্থা ওরা পাকা করে রেখেছে। তার মনে হলো একেবারেই হয়তো সকলের চোখের আড়ালে তার জীবনটা কেটে যাবে, কেউ কিছু বুঝতে বা জানতে পারবে না। তবে যাই ঘটুক না কেন, দীর্ঘদিন পরে জীবনে এই পরিবর্তনে তার মোটামুটি ভালোই লাগছে। তার মনে যেন ফুর্তি বোধ হচ্ছে, ফিরে পাচ্ছেন যেন জীবনের আনন্দ। যে লোকটি নতুন কাজে যোগ দিয়েছে তার নাম জো। সে খুব কাজের, সারাদিন কঠোর পরিশ্রম করে। একদিন ভীষণ ঠান্ডা পড়তেই জো অসুস্থ হয়ে পড়ল। মিসেস গার্ডনার ও মিসেস রাইমার দুজনে মিলে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলল। শীত শেষ হয়ে বসন্ত ঋতুর আবির্ভাব ঘটল। বাতাস ভরে থাকে পাখির কুজন আর বুনো ফুলের সুগন্ধে। এখন পুরোপুরি সুস্থ। বসন্তের বাতাসে এখন তার মনে দারুণ ফুর্তি। সব সময় কাজে সে হান্নাকে সাহায্য করে, আর হান্নাও জোয়ের কাজকর্মের দিকে লক্ষ্য রাখে। যদি সে কোনো কাজে ভুল করে তাহলে তার ভুল ধরিয়ে দেয়। ছুটির দিনগুলোতে তারা মাঝে মাঝে দুজনে একসঙ্গে ঘুরতে চলে যায়, গ্রামের পথ ধরে বহু দূরে। জোয়ের কোনো বন্ধন নেই। 4 বছর আগে তার স্ত্রী মারা গেছে। তারপর থেকে সে যেন কেমন মরিয়া হয়ে উচ্ছৃঙ্খল জীবনস্রোতে গা ভাসিয়ে দিয়েছে। এর মধ্যে একদিন জো ওয়াসেল হৈ হৈ করতে করতে বাড়ি ফিরল। তার হাতে একগাদা নতুন পোশাক। জোয়ের কাণ্ড দেখে
হাসল মিসেস গার্ডনার। হান্না তাকে পোশাক কিনে আনার জন্য অনেক ঠাট্টা করে অনেক কথা বলল। দুজনের সম্পর্কের মধ্যে এখন আর কোনো দ্বিধা সংকোচ নেই। দুজনে ঘনিষ্ঠ বন্ধুর মতো সহজভাবে মেলামেশা করে। কখনো যদি মন খারাপ করে বসে থাকে জো, তাহলে হান্না তার সঙ্গে গল্প করে, ভালো ভালো কথা বলে। তাতে তার মন ভালো হয়ে যায়, আনন্দ ফিরে পায় মনে। হাসি, আনন্দ আর গানে গল্পে বসন্তের দিনগুলো একদিন শেষ হয়ে গেল। এলো গ্রীষ্মকাল। কঠোর পরিশ্রম করতে হলো সকলকে। মাঠ থেকে গাড়ি বোঝাই করে ফসল আনা হলো, তারপর বড় বড় গোলা ভর্তি করা হলো। দিনটা ছিল 10ই অক্টোবর। হান্না মাঠে কাজ করছিল। হাতে তার একটা সতেজ বাঁধাকপি, সবে ক্ষেত থেকে তুলেছে। যেখান থেকে তুলেছে সেখানটা সামান্য ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল বলে সেদিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ তার চোখ চলে যায় বেড়ার ওপর দিকে। দেখে একটা মানুষ বেড়ার ওপর দিকে তার দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকাতে বুঝতে পারল লোকটা পার্কার পাইন। সে ধূর্ত বদমাশ লোকটা। আশ্চর্য, লোকটার বিবেক বলে কিছুই নেই, এ পর্যন্ত ধাওয়া করে এসেছে। অবাক চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন মিসেস রাইমার, বর্তমানের হান্না নূর হাউস। একটা শব্দ মুখ থেকে বেরোলো, আপনি এখানে? হ্যাঁ, আমি, বললেন মিস্টার পার্কার পাইন। দেখছি চিনতে পেরেছেন। আপনার মতো একটা মহাপুরুষকে এত শিগগিরই কি করে ভুলে যাওয়া সম্ভব? জীবনে এই প্রথম আপনার মতো মিথ্যাবাদী ঠক আর বদমাশ লোকের সঙ্গে আমার যে কি কুক্ষণে আলাপ হয়েছিল সেটাই মাঝে মাঝে ভাবি। আমারই দুর্ভাগ্য বলতে হবে। আপনি আমাকে হান্না নূর হাউস সাজিয়ে সুকৌশলে এখানে বন্দি করে রেখেছেন। নূর হাউস, সত্যিই তার কথা ভেবে কষ্ট হয়। সে গরিব, কিছু পয়সা দিয়ে তার হয়তো মুখ বন্ধ করে দিয়েছেন। তারপর কোথায় তাকে বন্দি করে রেখেছেন কে জানে। হয়তো পাগলা কারোদের মধ্যে তাকে ঠেলে দিয়েছেন। মিস্টার পাইন বেড়ার পাশ দিয়ে তার সামনে এগিয়ে এসে বললেন, আপনার মস্ত একটা ভুল হয়ে গেছে ম্যাডাম। এসব কথা বলে আপনি আমার ওপর অবিচার করছেন। আপনাকে জানিয়ে দিচ্ছি, হান্না নূর হাউসকে কোনো পাগলাগারদে পাঠানো হয়নি। তাহলে সে কোথায় গেল? তাকে কি একবারে হাপিস করে দিয়েছেন? মৃদু হেসে বললেন মিস্টার পাইন, হান্না নূর হাউসকে কখনো খুঁজেই পাবেন না। ওই নামে কোনো মহিলার অস্তিত্ব নেই, কোনো কালে ছিল না। কি করে আপনার কথা আমাকে বিশ্বাস করতে বলছেন? যে গ্রুপ ফটোটা আমাকে দেখানো হয়েছিল তাতে হান্না নূর হাউসের ছবি ছিল, আমি স্পষ্ট দেখেছি। মিস্টার পাইন বললেন, ওটা ক্যামেরার কারসাজি। দক্ষ ফটোগ্রাফারের পক্ষে ও কাজটা মোটেই কঠিন নয়। সংবাদপত্রগুলোতে তার সম্বন্ধে যে খবর ছাপা হয়েছে সেটাও কি মিথ্যা? মিসেস রাইমারের কণ্ঠে স্পষ্ট সন্দেহের সুর। শুধু খবরের কথা কি বলছেন? ওই কাগজটাই জাল। মিথ্যা ব্যাপারগুলো যাতে সত্যি বলে মনে হয় সেজন্য ওরকম জাল একটা কাগজের ব্যবস্থা করা হয়েছিল। এবার বলুন তো, আপনার সেই সহকারী বদমাইশ ডাক্তারটা, কি যেন নাম? হ্যাঁ, ডক্টর কনস্টাইনটাইন। ওই নামটারও কোনো অস্তিত্ব নেই। ওই নাম নিয়ে আমার এক বন্ধু কুশলী একজন অভিনেতার মতো অভিনয় করেছে।
ফু ফু। মিসেস রাইমারের মুখ থেকে এরকম একটা তাচ্ছিল্যের শব্দ বেরিয়ে এলো। পরে বললেন, তাহলে বলুন, আমি যে সম্মোহিত হয়ে পড়েছিলাম সেটাও মিথ্যা? মিস্টার পাইনের ঠোঁটে একটু মৃদু হাসির রেখা দেখা দিল। পরে বললেন, তাহলে সত্যি কথাটা শুনুন, আপনি আদৌ সম্মোহিত হননি, আপনি স্রেফ ঘুমিয়ে পড়েছিলেন। কারণ আপনার কফিতে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। একটু থেমে মিস্টার পাইন আবার বললেন, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে আমরা আপনাকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছি। ঔষধের প্রতিক্রিয়া শেষ হতেই আপনার ঘুম ভেঙে যায়। কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন মিসেস রাইমার। পরে বললেন, তাহলে মিসেস গার্নার কে? সে কি প্রথম থেকে এ ব্যাপারের সঙ্গে জড়িত? হ্যাঁ, সে প্রথম থেকেই আমার কাজে সাহায্য করে এসেছে। নিশ্চয় মহিলাকে প্রচুর অর্থলোভ দেখিয়েছিলেন, না হয় প্রথম থেকে সে কি মিথ্যা কথা বলে এসেছে? না, তাকে কোনো অর্থের লোভ দেখাতে হয়নি। এক সময় তার ছেলের ওপর মিথ্যা অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আমি তাকে সেই অবস্থা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। সেজন্য ভদ্রমহিলা আমার জন্য যেটুকু করেছেন তা কৃতজ্ঞতার বশতই করেছেন। এরপর সন্দেহযুক্ত কোনো ব্যাপারে তিনি প্রশ্ন করবেন সেটি মনে মনে চিন্তা করে খুঁজে বের করার চেষ্টা করলেন। কিছুক্ষণ চিন্তা করার পরে তার মনে পড়ল সেই লাল জরুলটার কথা। সে ব্যাপারে তিনি মিস্টার পাইনকে জিজ্ঞাসা করলেন, আর ওই লাল জরুলটা, ওটা কি ভাওতা? ভাওতা, একেবারেই ভাওতা, হাসলেন মিস্টার পাইন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এর মধ্যে দাগটা ফিকে হয়ে এসেছে। 2-4 মাসের মধ্যে ওটার আর কোনো চিহ্ন খুঁজে পাবেন না। এবার খুব কঠিন স্বরে বললেন মিসেস রাইমার, তাহলে এসবের অর্থ কি? নিশ্চয়ই আমার ব্যাংকের সমস্ত টাকা আত্মসাৎ করার জন্য এসব ফন্দি এঁটেছিলেন, আর আর আমাকে এসব কাজ করতে বাধ্য করেছেন স্রেফ নিজের স্বার্থসিদ্ধির জন্য। এইসব হীন চক্রান্ত করতে আপনার বিবেকে একটুকু বাধেনি, তাই না? তাহলে শুনে রাখুন মিসেস রাইমার, যখন ওষুধ আপনাকে আচ্ছন্ন অবস্থায়, সে সময় আপনাকে দিয়ে ওরা পাওয়ার অফ অ্যাটর্নি কাগজ সই করিয়ে নিয়েছিলেন। সেসব আপনি কিছুই বুঝতে বা জানতে পারেননি। সেটার সাহায্যে আমি আপনার অবর্তমানে আপনার বিষয় আশয়, টাকা পয়সা, সমস্ত ব্যাপারগুলো আমি এতদিন সযত্নে তত্ত্বাবধান ও রক্ষা করে এসেছি। কিন্তু ম্যাডাম, তার সুযোগ নিয়ে আপনার ধন দৌলত থেকে এক কানা করিও আমার নিজের জন্য খরচ করিনি বা পকেটজাত করিনি, বরং সেসব টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করে আপনার অর্থের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিয়েছি। এতটাই যখন আপনার পরোপকারী মনোভাব, তাহলে মিস্টার পাইন মাঝখানে তাকে থামিয়ে দিয়ে বললেন, মিসেস রাইমার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। আপনি দয়া করে তার সদুত্তর যেন দেন, তাহলে বাধিত হব। আমার বিশ্বাস আপনি একজন সৎ প্রকৃত স্ত্রীলোক, সুতরাং সত্য উত্তরটাই আপনার কাছে আশা করব। এবার আমাকে বলুন, আপনি কি সুখী? সুখী? এ কথা জিজ্ঞাসা করতে আপনার একটু লজ্জা করছে না? আপনি একজন স্বামীহীনা মহিলার সমস্ত আত্মসাৎ করে তারপরে কিনা জানতে চাইছেন
সে সুখী কি না? আপনি যে একটা নির্বোধ তা আমি ভাবতে পারিনি। মোটেই উত্তেজিত না হয়ে শান্ত স্বরে বললেন মিস্টার পাইন, দেখছি মিছিমিছি আমার উপর আপনি রাগ করে আছেন। একটু থেমে আবার বললেন মিস্টার পাইন, আজ থেকে 1 বছর আগে আপনি আমার কাছে এসেছিলেন সুখের সন্ধানে, সুখী হওয়ার পরামর্শ নিতে। কেন বলুন তো? আপনি তখন নিজেকে অসুখী একজন মহিলা। 1 বছর এর মধ্যে অতিক্রান্ত হয়েছে। আপনার নিজেকে কি আজও সুখী মনে হচ্ছে না? সেরকম যদি মনে হয় তাহলে আমি নাচার, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। একটু ভেবে আবার বললেন, তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। তাছাড়া আমার কাজের ফি বাবদ যে 1000 পাউন্ড অগ্রিম হিসাবে নিয়েছিলাম, সেটা আপনি দাবি করলে আমার ফেরত দিতে কোনো আপত্তি নেই। সুতরাং আমার কাছে আপনার অনুরোধ, আপনি সঠিকভাবে বলুন, আপনি কি আজও অসুখী? মিসেস রাইমার তাকালেন মিস্টার পাইনের মুখের দিকে, পরে বললেন, হ্যাঁ, বলতে পারি আমি এখন সুখ খুঁজে পেয়েছি। একটু থেমে তিনি আবার বলতে শুরু করলেন, মিস্টার পাইন, আমার সঙ্গে যখন আপনার প্রথম পরিচয় হয় তখন ছিলাম আমি সত্যিই অসুখী। আমার স্বামীর মৃত্যুতে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এখন আমি সুখী, এ কথা বলতে পারি। আমাকে সঙ্গ দেওয়ার মতো উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি। আমি স্থির করে ফেলেছি তার সঙ্গেই আমি ঘর বাঁধব। তার নাম জো। আমরা দুজন এই খামারে কাজ করি। আগামী রবিবার ছুটির দিনে আমরা গির্জায় যাব। এখন তো আর ছুটির কোনো প্রশ্নই নেই, কারণ আপনি আর হান্না নুরহাউস নন, আপনি মিসেস রাইমার, আর্নার রাইমার। না মিস্টার পাইন, যে সুখ ভোগ আর বিলাস বৈভবের জীবনে আমি ফেলে এসেছি তা আজ আমার কাছে অতীত, তা আমার কাছে মৃত। ওই জ্বরের জীবনে আর ফিরে যেতে চাই না। আপনার কাছে অনুরোধ মিস্টার পাইন, আপনি আমাকে শান্তিতে থাকতে দিন। আপনি আপনার কর্মস্থলে ফিরে যান। মিস্টার পাইন হেসে বললেন, ঠিক আছে, আমি আপনাদের কোনো বিরক্ত করতে চাই না। এবার তিনি একটা কাগজ মিসেস রাইমারের হাতে তুলে দিয়ে বললেন, এটা সেই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ। এটা নিয়ে আপনি আমাকে রিলিজ করে দিন। ওটা আর আমার কোনো প্রয়োজন নেই মিস্টার পাইন, ওটা আপনি নিজের কাছেই রাখুন। এখানকার ব্যাংকে আমি 700 পাউন্ড জমিয়েছি। ভেবেছি ওটা দিয়ে একটা খামার কিনব। বাকি আমার সমস্ত অর্থবৃত্তি আমি হাসপাতাল বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেব। আপনি সত্যি মহৎ, আপনাকে আমি শ্রদ্ধা করি। আমার ধারণা অনেক মহিলা আপনার মতো কাজ করতে পারবেন না। কথাগুলো অভিভূত স্বরে উচ্চারণ করে মাথার টুপি খুলে তাকে সম্মান প্রদর্শন করে ও অভিবাদন জানালেন। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরই সাথে শেষ হলো আজকের গল্প, আগাথা ক্রিস্টির লেখা ছোট গল্প দ্য কেস অব দি রিচ উম্যান। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।